আমরা আগের দিন প্রি ফার্টিলাইজেশন চেঞ্জেস করছিলাম, তার মানে নিষেকের আগে যে সমস্ত পরিবর্তন আমি তিনটে পয়েন্টে তাকে ভাগ করব বলেছিলাম। দুটো পয়েন্ট আমি দিয়ে এসেছিলাম। এক নম্বর পয়েন্টে আমরা বলেছিলাম যে স্ত্রীরেণু মাতৃকোষ গঠন পরিস্ফুট, আর দু নম্বরে আমরা বলেছিলাম স্ত্রীরেণু উৎপন্ন, যাকে আমরা বলেছিলাম মেগাস্পোরোজেনেসিস। এরপরে আমরা যাব 3 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে স্ত্রী লিঙ্গধর উৎপত্তি, বা একে বলা হয় মেগা গ্যামেটোজেনেসিস। এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট, কিন্তু প্রি ফার্টিলাইজেশন চেঞ্জেস এর মধ্যে চলছে। আমরা যেটা বলেছিলাম প্রি ফার্টিলাইজেশন চেঞ্জেস, আমরা যেটা বলেছিলাম নিষেকোত্তর পরিবর্তন, সেই নিষেকোত্তর পরিবর্তনের 3 নম্বর পয়েন্ট হচ্ছে মেগা গ্যামেটোজেনেসিস। কি হয় এখানে না, আমরা বলে এসেছিলাম যে স্ত্রীরেণু উৎপন্ন হয়। আমরা যে স্ত্রীরেণুর কথা বলেছিলাম, আমরা যে মেগাস্পোরের কথা বলেছিলাম, সেই মেগাস্পোর হলো স্ত্রীলিঙ্গধরের প্রথম কোষ। একটি মাত্র কার্যকরী স্ত্রীরেণু ছিল। আমরা যদি একটুখানি পেছনের দিকে চলে যাই, মোট 4টে স্ত্রীরেণু উৎপন্ন হয়েছিল, রেণু চতুষ্টয়। তার মধ্যে মাইক্রোফাইলার এন্ডের দিকে যে 3টে ছিল তারা নিষ্ক্রিয় হয়ে গেছে। একমাত্র চ্যালাজাল এন্ডের দিকে যেটা ছিল সেটাই কি হয়েছে না, কার্যকরী ভূমিকা পালন করেছে। এবং ওই যে কার্যকরী স্ত্রীরেণু, যেটা নিউসেলাস পরিপোষক কলা, আমরা আগের দিন যখন ডিম্বকের গঠন বলেছিলাম তখন আমরা নিউসেলাসের কথা বলেছিলাম। ভ্রূণস্থলীর চারিদিকে যে কোষগুলো থাকে, এই ভ্রূণপোষক কলা থেকে বা নিউসেলাস থেকে কি করবে, পুষ্টিরস শোষণ করবে এবং ভ্রূণস্থলী গঠন করবে। এই ভ্রূণস্থলীকে আমরা কি বলবো, স্ত্রীলিঙ্গ। তাহলে আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে যে স্ত্রীলিঙ্গ ধরে প্রথম কোষ হিসেবে সূচিত করা হয় মেগাস্পোর বা স্ত্রীরেণু। তাহলে মেগাস্পোর বা স্ত্রীরেণুকে আমরা কি বলবো না, স্ত্রীলিঙ্গধরের প্রথম কোষ। এবার এই যে এই স্ত্রীরেণু মানে এটা কিন্তু কার্যকরী স্ত্রীরেণু, আমরা কিন্তু নিষ্ক্রিয় স্ত্রীরেণুর কথা আর বলবো না। এই কার্যকরী স্ত্রীরেণু কি হবে না, কার্যকরী স্ত্রীরেণু নিউসেলাস থেকে, আমরা যাকে বলেছিলাম পরিপোষক কলা, ভ্রূণস্থলীর চারিপাশে যেগুলো থাকে, যে সমস্ত কোষ থাকে তাদেরকে আমরা বলি নিউসেলাস কোষ, তাদেরকে আমরা বলি পরিপোষক কোষ। এই স্ত্রীরেণু নিউসেলাস থেকে পুষ্টি গ্রহণ করে পরিণত হয় এবং স্ত্রীলিঙ্গধর, অর্থাৎ আমরা যাকে বলি কি না ভ্রূণস্থলী, যাকে আমরা বলি কি না এমব্রায়ো স্যাক, এই এমব্রায়ো স্যাক গঠন করে। তাহলে এমব্রায়ো স্যাক গঠিত হলো। এই যে এমব্রায়ো স্যাক প্রাথমিক পর্যায়ে, এই এমব্রায়ো স্যাকের মধ্যে কিন্তু একটি মাত্র নিউক্লিয়াস আছে। এই নিউক্লিয়াসটি পরপর 3 বার মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বিভাজিত হবে। তাহলে এই একটা নিউক্লিয়াস, এটা কিন্তু হচ্ছে ভ্রূণস্থলী।
এবার প্রথম মাইটোসিস বিভাজন কটা নিউক্লিয়াস? দুটো। 3 নম্বর মাইটোসিস বিভাজন কটা নিউক্লিয়াস? 4টে। 3 নম্বর মাইটোসিস বিভাজন 4টে 4টে 8টা। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? ভ্রূণস্থলী গঠিত হলো, এমব্রায়োশয় গঠিত হলো, এই হচ্ছে এমব্রায়োশয়। প্রাথমিক পর্যায়ে ভ্রূণস্থলীর মধ্যে একটি মাত্র নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস পরপর 3 বার মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়েছে। ফার্স্ট মাইটোসিস বিভাজন 2টো নিউক্লিয়াস, সেকেন্ড মাইটোসিস বিভাজন 4টে নিউক্লিয়াস, থার্ড মাইটোসিস বিভাজন 8টা নিউক্লিয়াস। এই 8টা নিউক্লিয়াসের মধ্যে 4টে নিউক্লিয়াস আছে মাইক্রোপাইলার এন্ডের দিকে, মানে ডিম্বগ্রন্থের দিকে, আর 4টি আছে ডিম্বক মূলের দিকে। এটাকে আমরা বলি মাইক্রোপাইলার কোয়াড্রেট, আর এটাকে বলা হচ্ছে চ্যালাজার কোয়াড্রেট। তাহলে আমরা যে কথাগুলো বললাম সেই কথাগুলো আমরা বলছি। তাহলে কি বলবো না, প্রাথমিক অবস্থায় ভ্রূণস্থলীর মধ্যে একটি মাত্র নিউক্লিয়াস বর্তমান, যা পরপর 3 বার মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে 8টি নিউক্লিয়াস গঠন করে। তাই তো? 8টি নিউক্লিয়াস গঠন করলো। এই 8টি নিউক্লিয়াসের মধ্যে 4টি থাকবে ডিম্বগ্রন্থের দিকে, যাদেরকে বলা হচ্ছে মাইক্রোপাইলার কোয়াড্রেট, আর 4টি নিউক্লিয়াস থাকবে ডিম্বক মূলের দিকে, যাদেরকে আমরা বলছি কি চ্যালাজার কোয়াড্রেট। তাহলে কি বললাম না, এই 8টি নিউক্লিয়াসের মধ্যে 4টি নিউক্লিয়াস ডিম্বক রন্ধ্রের দিকে অবস্থান করে, যাদের মাইক্রোপাইলার কথাটা এসছে মাইক্রোপাইল থেকে। মাইক্রোপাইল মানে হচ্ছে ডিম্বক রন্ধ্র, আর কোয়াড্রেট মানে হচ্ছে 4টি, এবং বাকি 4টি ডিম্বক মূলের দিকে অবস্থান করে, যাদের চ্যালাজার কোয়াড্রেট বলে। চ্যালাজার মানে হচ্ছে চ্যালাজা মানে হচ্ছে ডিম্বক মূল, সেখান থেকে এসেছে চ্যালাজাল, আর কোয়াড্রেট 4টি। তাহলে এরপরে কি হয় না, এরপরে এই যে 4টের মধ্যে 3টি ডিম্বগ্রন্থের দিকে থেকে যায়, বাকি একটি কোথায় চলে আসে না কেন্দ্রের দিকে, ভ্রূণস্থলীর। একই রকম ভাবে ডিম্বক মূলের দিকে যে 3টি, সেই 4টির মধ্যে 3টি থেকে যাবে ডিম্বক মূলের দিকে, বাকি একটা চলে আসবে কোথায়, ডিম্বক ভ্রূণস্থলীর মধ্যবর্তী স্থানে। এই দুটো নিউক্লিয়াস যেহেতু মেরু থেকে বা পোল থেকে আসে, যার জন্য এই দুটো নিউক্লিয়াসকে আমরা বলি কি
না এই দুটো নিউক্লিয়াসকে বলা হচ্ছে পোলার নিউক্লিয়াস, বা এদেরকে আমরা কি বলবো, এদেরকে আমরা বলবো মেরু নিউক্লিয়াস। স্বাভাবিকভাবে এদের ক্রোমোজোম সংখ্যা কত হবে, এর হ্যাপ্লয়েড, কারণ ভ্রূণস্থলী উৎপন্ন হয়েছে কোথা থেকে, মেগাস্পোর থেকে, স্ত্রীরেণু থেকে। মেগাস্পোরের ক্রোমোজোম কমপ্লিমেন্ট কত ছিল, এন, হ্যাপ্লয়েড। স্বাভাবিকভাবে এখানে যে নিউক্লিয়াস তৈরি হবে সেই নিউক্লিয়াস সবাই কিন্তু এখানে এন। তাহলে আমরা পোলার নিউক্লিয়াসের কথা বললাম, তাহলে পোলার নিউক্লিয়াস আমরা কি বললাম না এখানে একটা মেরু, এটাকে যদি আমরা একটা মেরু বলি, তাহলে উভয় মেরু থেকে 4টি নিউক্লিয়াসের একটি করে নিউক্লিয়াস ভ্রূণস্থলীর কেন্দ্রে চলে আসে, যাদেরকে আমরা বলবো পোলার নিউক্লিয়াস বা মেরু নিউক্লিয়াস, যাদের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে কত না হ্যাপ্লয়েড। তাহলে আমরা কি বললাম না আমরা যেটা বললাম তাহলে উভয় মেরু থেকে অর্থাৎ ডিম্বরন্ধ্র প্রান্ত এবং ডিম্বমূল প্রান্ত থেকে, ডিম্বমূল প্রান্ত থেকে একটি করে নিউক্লিয়াস কেন্দ্রে অবস্থান করে, যাদের পোলার নিউক্লিয়াস বা মেরু নিউক্লিয়াস, পোলার নিউক্লিয়াস বা মেরু নিউক্লিয়াস বলে। এদের ক্রোমোজোম হচ্ছে হ্যাপ্লয়েড। ক্লিয়ার? এরপরে কি হবে, এই যে ভ্রূণস্থলী, এই ভ্রূণস্থলী ডিম্বক রন্ধ্রের দিকে যে 3টি আছে তার মধ্যে এটা হচ্ছে বড় আর এই দুটো হচ্ছে ছোট, যারা প্রাচীরবিহীন সাইটোপ্লাজম দ্বারা পরিবৃত হবে। কিন্তু ডিম্বক মূলের দিকে যে 3টি আছে এরা মোটামুটি আকৃতিতে একই রকমের, এই 3টি কি হবে না কোষ প্রাচীর দ্বারা পরিবৃত হবে। তাহলে কি বললাম না ডিম্বক রন্ধ্রের দিকে অবস্থিত 3টি নিউক্লিয়াস প্রাচীরবিহীন সাইটোপ্লাজম দ্বারা পরিবৃত থাকে বা পরিবৃত হয়, এবং ডিম্বক মূলের দিকে অবস্থিত 3টি নিউক্লিয়াস প্রাচীর দ্বারা পরিবেষ্টিত হয়। তাহলে আমরা প্রথমে বললাম যে ডিম্বক রন্ধ্র প্রান্ত থেকে একটি নিউক্লিয়াস আর ডিম্বক মূল প্রান্ত থেকে একটি নিউক্লিয়াস, মোট 2টি নিউক্লিয়াস 2টি পোল থেকে কেন্দ্রে অবস্থান করে, যাদেরকে আমরা বলবো পোলার নিউক্লিয়াস বা যাদেরকে আমরা বলবো কি মেরু নিউক্লিয়াস। এরপরে ডিম্বক রন্ধ্রের দিকে যে 3টি নিউক্লিয়াস ছিল তারা প্রাচীরবিহীন কিন্তু সাইটোপ্লাজম দ্বারা পরিবেষ্টিত হবে,
অপরপক্ষে ডিম্বক মূলের দিকে যে তিনটি ছিল তারা কি হবে না প্রাচীর দ্বারা পরিবেষ্টিত হবে। ডিম্বক মূলের দিকে যে তিনটি ছিল তাদের মধ্যে যেটা অপেক্ষাকৃত বড় তাকে আমরা কি বলি না তাকে আমরা বলি ডিম্বাণু। স্বাভাবিকভাবে এর ক্রোমোজোম সংখ্যা কি হবে n। ডিম্বক রন্ধ্রের দিকে বাকি যে দুটো আউট অফ 3 একটার নাম কি ডিম্বাণু, বাকি যে দুটো এই দুটোকে আমরা কি বলি, এই দুটোকে আমরা বলি কি না সহকারী কোষ বা এর নাম হচ্ছে সাইনার্জিস। স্বাভাবিকভাবে এর ক্রোমোজোম সংখ্যা কত হবে n। তাহলে বড় আকৃতির কোষটাকে আমরা কি বলবো ডিম্বাণু, যে দুটো ছোট ছিল তাদেরকে বলা হবে সহকারী কোষ বা বলা হবে সাইনার্জিস, যাদের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে কত n। এই তিনটি কোষ একত্রে কি গঠন করে, এই তিনটি কোষ একত্রে গঠন করবে এক অ্যাপারেটাস বা যাকে আমরা বলি কি গর্ভযন্ত্র। ক্লিয়ার? আর ডিম্বক মূলের দিকে যে তিনটি কোষ এই তিনটি কোষকে আমরা একত্রে কি বলবো, এই তিনটি কোষকে আমরা একত্রে বলবো প্রতিপাদক কোষ সমষ্টি বা এদেরকে বলা হবে অ্যান্টিপোডাল সেলস। অ্যান্টিপোডাল সেলস যাদের ক্রোমোজোম সংখ্যা কত n। তাহলে 3 2 5 3 8, 8টার মধ্যে দুটোকে বলা হবে পোলার নিউক্লিয়াস। ডিম্বক রন্ধ্রের দিকে যে তিনটি আছে সেই তিনটিকে বলা হবে, বড়টিকে বলা হবে ডিম্বাণু, বাকি দুটো ছোটকে বলা হবে সহকারী কোষ, যে তিনটি একসঙ্গে এগ অ্যাপারেটাস বা গর্ভযন্ত্র গঠন করে। আর ডিম্বক মূলের দিকে যে তিনটি সেই তিনটিকে আমরা বলবো কি প্রতিপাদক কোষ সমষ্টি বা আমরা তাকে বলবো কি অ্যান্টিপোডাল সেলস। প্রত্যেকের ক্রোমোজোম কমপ্লিমেন্ট হচ্ছে হ্যাপ্লয়েড। তাহলে কি বললাম, ডিম্বক রন্ধ্রের দিকে অবস্থিত তিনটি কোষের মধ্যে অপেক্ষাকৃত বড় কোষটিকে বলা হয় ডিম্বাণু, যার ক্রোমোজোম সংখ্যা হচ্ছে হ্যাপ্লয়েড। বাকি দুটি ছোট কোষকে বলা হয় সাইনার্জিস বা সহকারী কোষ, যাদের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে হ্যাপ্লয়েড। এই তিনটি কোষ একত্রে কি গঠন করে, গর্ভযন্ত্র বা এক অ্যাপারেটাস গঠন করে। তাহলে মাইক্রোপাইলার এন্ড শেষ। এরপরে আমরা যাচ্ছি কি চেলা জালেন ডিম্বক মূল। ডিম্বক মূলের দিকে অবস্থিত তিনটি কোষকে একত্রে বলা হয় প্রতিপাদক কোষ সমষ্টি, যাদের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে n। তাহলে এইভাবে ভ্রূণস্থলী গঠিত হয়। আর একটা ঘটনা ঘটে যেটা লাস্ট, সেটা কি হয় না এই যে দুটি পোলার নিউক্লিয়াস আছে এই দুটি পোলার নিউক্লিয়াস কি হবে ফিউজড হবে, যুক্ত হবে। n+n 2n
12 সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট একটা নিউক্লিয়াস তৈরি করে, যে নিউক্লিয়াসকে আমরা বলি কি ডেফিনিটিভ নিউক্লিয়াস, নির্ণীত নিউক্লিয়াস। তাহলে এখান থেকে কি হবে, এখান থেকে হবে এই হচ্ছে ডিম্বাণু, এই হচ্ছে সাইনার্জিডস, এই হচ্ছে অ্যান্টিপোডাল সেলস। তাহলে এরা সবাই কিন্তু এন, এই তিনটে এন, এই তিনটেও এন। শুধুমাত্র এই যেটা তৈরি হলো, এইটা তৈরি হলো মানে কি, এটা অ্যাজ এ রেজাল্ট অফ ফিউশন অফ টু পোলার নিউক্লিয়াই। তার মানে দুটি পোলার নিউক্লিয়াসের মিলনের ফলে ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট যে নিউক্লিয়াস গঠিত হয়, সেই নিউক্লিয়াসকে আমরা বলি কি, সেই নিউক্লিয়াসকে বলা হচ্ছে নির্ণীত নিউক্লিয়াস, বা যার ইংরেজি নাম হচ্ছে ডেফিনিটিভ নিউক্লিয়াস, যার ক্রোমোজোম সংখ্যা হচ্ছে কত না 2a। তাহলে আমরা কি বললাম, তাহলে আমরা বললাম লাস্ট আমরা বললাম কি না দুটি হ্যাপ্লয়েড, দুটি হ্যাপ্লয়েড পোলার নিউক্লিয়াই, পোলার নিউক্লিয়াস বা পোলার নিউক্লিয়াস মিলিত হয়ে একটি ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট নির্ণীত নিউক্লিয়াস গঠন করে। আমরা যে এই যে কথাগুলো বললাম না, অধিকাংশ দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে আমরা সাধারণত এই পদ্ধতিতে আমরা দেখতে পাবো। এবং এই যে গ্যামেটোফাইটটা উৎপন্ন হলো, এই যে স্ত্রীলিঙ্গ উৎপন্ন হলো, এটাকে আমরা বলবো কি না মনস্পরিক। কেন বলতো, একটি মাত্র কার্যকরী স্ত্রী রেণু থেকে উৎপন্ন হচ্ছে তো ভ্রূণস্থলী, যার জন্য এইরকম ভ্রূণস্থলীকে আমরা বলবো কি মনস্পরিক ভ্রূণস্থলী। তাহলে আমরা কি বলবো, অধিকাংশ দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে এই পদ্ধতিতে ভ্রূণস্থলী গঠিত হয়। এবং এর পার্টিকুলার নাম কি, এর পার্টিকুলার নাম হচ্ছে পলিগোনাম টাইপ। এটাকে আমরা বলি কি না পলিগোনাম টাইপ বলি। অধিকাংশ দ্বিবীজপত্রী উদ্ভিদ তাদের যে ভ্রূণস্থলী গঠিত হবে, তাদের যে এমব্রাসিয়া গঠিত হবে, তাদের যে ফিমেল গনোটোফাইট গঠিত হবে, সেটাকে আমরা বলবো কি পলিগোনাম টাইপ। এবং একটি মাত্র কার্যকরী স্ত্রী রেণু থেকে ভ্রূণস্থলী গঠিত হয় বলে একে মনস্পরিক স্ত্রীলিঙ্গধর বা ভ্রূণস্থলী বলে। ভ্রূণস্থলী মানেই হচ্ছে স্ত্রীলিঙ্গধর। তাহলে এই হচ্ছে কিনা প্রি ফার্টিলাইজেশন চেঞ্জেস ইন ওভিউল। ডিম্বকের মধ্যে যে নিষেকোত্তর পরিবর্তনগুলো ঘটে, এই নিষেকোত্তর পরিবর্তন হচ্ছে 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট। 1 নম্বর পয়েন্টে আমরা বলেছিলাম মেগাস্পোর মাদার সেল গঠন, 2 নম্বরে আমরা মেগাস্পোর মাদার সেল গঠন, 2 নম্বরে আমরা বলেছিলাম মেগাস্পোর গঠন, মেগাস্পোর উৎপাদন,
মেগা স্পোরোজেনেসিস, 3 নম্বরে আমরা বললাম কি মেগা গ্যামেটোজেনেসিস। এরপর আমরা পরের টপিক যাব।